নিবিড় কর্মকার, প্রথমে আপনাকে আমি অভিনন্দন জানাই। শুধু চট্টগ্রাম নয়, আপনি এখন সারা বাংলাদেশেরই গর্ব। সারা বাংলাদেশে আপনি প্রথম হয়েছেন, সেজন্য প্রথমে অভিনন্দন জানাই। তখন জানতে পারলেন যে আপনি প্রথম হলেন, সারা বাংলাদেশে প্রথম হয়েছেন, তখনকার আপনার ফিলিংসটা একটু জানতে চাইবো আর কি। প্রথমে যখন আমি রেজাল্টটা পাই তখন আমি অত্যন্ত খুশি হই। তখন সৃষ্টিকর্তার কাছে আমি প্রথমত কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ সৃষ্টিকর্তার আশীর্বাদ যদি না থাকতো তাহলে এই রেজাল্টটা পেতাম না। তারপর আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার মা বাবার প্রতি। মা বাবা যে এত পরিশ্রম করে আমাকে এই পর্যন্ত এনেছে, তাদের এই রেজাল্টটা করে আমি তাদের মুখ উজ্জ্বল করতে পেরেছি, এতে আমি অত্যন্ত খুশি। তারপরে আমি কৃতজ্ঞতা জানাই আমার স্কুলের টিচারদের কাছে। তারা আমাকে অনেক গাইডলাইন দিয়েছেন, উপদেশ দিয়েছেন, টেক্সট বুক ধরে ধরে পড়িয়েছেন, তাই আমি তাদের প্রতিও কৃতজ্ঞ। যে ব্যাপারটি আসলে সারা বাংলাদেশে প্রথম হওয়া, এই জিনিসটা কিন্তু এত সহজ ব্যাপার নয়। আপনি কিভাবে এই জিনিসটা আদায় করে নিলেন, সেই টেকনিকটা একটু শুনতে চাই এবং শোনাতে চাই। আমি বলতে চাই যে আমি দিনে 24 ঘন্টার মধ্যে বলতে পারি 6 থেকে 7 ঘন্টা পড়তাম। তেমন একটা বেশি পড়তাম না, তবে যতটুকু সময়ই পড়তাম মেইনলি টেক্সট বুকের উপরই আমি বেশি গুরুত্ব দিতাম। আবার টেক্সট বুকগুলোই হচ্ছে প্রতিটা লাইন বাই লাইন পড়তাম। এই স্কুলের টিচাররা যেই নির্দেশনা দিয়েছিল সেই নির্দেশনাগুলো আমি মেনে চলতাম। তারপরে বিভিন্ন সময়ে অনলাইনে যখন আমি কোনো সমস্যায় পড়তাম তখন স্কুলের টিচারদের কাছ থেকে আমি এই ব্যাপারে প্রবলেমের সলিউশন জানতাম। তারাও অনেকে হেল্প করেছে আমাকে এই পর্যন্ত আসতে পেরেছি, তাই এই স্ট্র্যাটেজি আমি অবলম্বন করেছি। আপনি তো বললেন 7 ঘন্টা 8 ঘন্টা আপনি পড়ালেখা করতেন। আমরা অনেক কিছুই শুনি, 10 ঘন্টা পড়ালেখা করে, 12 ঘন্টা পড়ালেখা করে, কিন্তু আপনি যেটা বললেন মানে কোয়ালিটিফুল পড়ালেখা করা, সেই জিনিসটা কেমন একটু আরেকটু ব্যাখ্যা করা যায় কিনা? বলা যায় যে যদি কোনো একটা সাবজেক্ট আমি ধরলাম, সেই সাবজেক্টের একটা চ্যাপ্টার, সেটা যদি আমি অনেক দীর্ঘক্ষণ ধরে বসে থাকি তখন সেই চ্যাপ্টার নিয়ে হচ্ছে বিভিন্ন মাথায় একটা স্ট্যাক হয়, জ্যাম হয়ে যায়। সেই জ্যামটা আমি বোরিং লাগে আমার কাছে অনেক। তো তাই আমি কি করতাম, যেই সাবজেক্টের একটা চ্যাপ্টার ধরতাম সেই সাবজেক্টের চ্যাপ্টারটা ওই দিনের মধ্যেই শেষ করে ফেলতাম। তো ওই দিনের মধ্যে শেষ করে আমি বিভিন্ন MCQ CQ এগুলো প্র্যাকটিস করতাম। তারপরে আস্তে আস্তে আমি হচ্ছে এই প্রবলেমগুলো দূরীভূত করতে পারতাম। কোন সময়টা আপনি জানতে পারলেন যে আপনি সারা বাংলাদেশে আপনি প্রথম হয়েছেন, সেই সময়কার আপনার অনুভূতিটা একটু আগে বললেন, তারপরে জানাবেন প্রথম জানার পর আপনি কি করেছিলেন? আমি গতকালকে যেহেতু রেজাল্ট দিয়েছিল, তখনও জানতাম না যে আমি যে স্কোরটা করেছি সেটা হচ্ছে অনেক বেশি। কত নাম্বার? 1285। তো এর পরের দিন হচ্ছে সবাই ফেসবুকে লেখালেখি করছিল, তো সেখান থেকে জানতে পারি যে এই নাম্বারই হচ্ছে সবচেয়ে বেশি। এটা এক্স্যাক্টলি মনে নেই। তখন তো অত্যন্ত খুশি হয়েছিলাম আমি। স্কুলের টিচার ওনারা কিভাবে আপনাকে গাইড করেছিল? সায়েন্স পয়েন্টে আমি যখন ফার্স্ট আসি ক্লাস 10-এ মডেল টেস্ট দিতে, সেই মডেল টেস্টে আমি প্রথম দেখি যে কোয়েশ্চেনগুলোর মধ্যে অনেকগুলো কনসেপ্ট ছিল, সূক্ষ্ম সূক্ষ্ম। এই কনসেপ্টটা তখন আমার অনেক ভালো লেগেছিল, তাই আমার এই সায়েন্স পয়েন্টের প্রতি একটা আস্থা তৈরি হয়েছে। এখন কোন কলেজে পড়ার ইচ্ছা? এখন নটর ডেমে দেখি অ্যাডমিশন দিতে পারি আমি। এরপরে দেখি বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা হবে, অ্যাডমিশনে বিভিন্ন জায়গায় আমি দিব। তো যেই ইনস্টিটিউশনেই আসতে পারি, যে কোনো। ভবিষ্যতে আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই। তাহলে তো অবশ্যই বুয়েটের দিকে আমার যাওয়ার ইচ্ছা। এই যে সবাই মিডিয়া আমার পিছনে আসতেছে, তারপর বন্ধু বান্ধব সবাই বাহবা দিচ্ছে, এটার কারণে আবার একটা অহংবোধ চলে আসে কিনা, এই বিষয়টা আপনি একটু সতর্ক কিনা এই জায়গাটায়? হ্যাঁ, আমি অনেকটা বেশি সতর্ক, কারণ এরপরে যে এটা তো হচ্ছে জীবনের ক্ষুদ্র বিষয় SSC লাইফটা, এরপরে যে HSC লাইফ, এটা হচ্ছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস লাইফ। এখানে হচ্ছে বিভিন্ন ফেজ অতিক্রম করতে হবে। বিভিন্ন যেই সাবজেক্ট ছিল, সিলেবাস হচ্ছে এখানে 1000 গুণ বড় SSCর তুলনায়। প্রত্যেকটা বইয়ের হচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার করে। তো এগুলো শেষ করতে গিয়ে অনেকেই হিমশিম খায় HSC লাইফে। তো এই বিষয়ে আমি অনেক বেশি সতর্ক। আপনারা যখন জানতে পারলেন আপনাদের সন্তান শুধু চট্টগ্রাম নয় সারা বাংলাদেশেই প্রথম, তখন আপনাদের অনুভূতিটা কী ছিল? ধন্যবাদ। গতকাল SSC রেজাল্ট পাবলিশড হয়েছে। যখন পাবলিশড হয় তখন আমি অফিসে, আমি বিভিন্ন কাজে ব্যস্ত। আমাকে মেয়ে হঠাৎ করে ফোন করলো যে বাবা, ওর এক বন্ধু গ্রুপে লিখেছে ও বোর্ডে স্ট্যান্ড করেছে, তুমি একটু রেজাল্টটা দেখো তো। তা আমি বললাম যে বাবা আমার এখন সময় নেই, আমি পারবো না, তোমরা পারলে দেখো। ওই সময় আর ছেলে আর ওর মা স্কুলে যাচ্ছে, ওরা অন দ্য ওয়ে টু স্কুল। তখন
কিছুক্ষণ পরে দেখলাম যে ছেলে আমাকে মেসেঞ্জারে ওর মায়ের মোবাইল থেকে একটা ফটো পাঠালো। তো ফটো পাঠানোর সাথে সাথে আমার একটা কিউরিসিটি যে কিসের ছবি পাঠালো এই সময়। তখন ছবিটা ইয়ে করে দেখলাম যে সে একটা ওই যে এ প্লাস একটা রেজাল্ট পাঠালো। পাঠানোর পরে একটুকুই শেষ, আমি এরপরে আর সেকেন্ডে গিয়ে যে ওর মার্কশিট ডাউনলোড করা সেই স্কোপ আমার ছিল না। আমি আমার অফিসের কাজেই ব্যস্ত। কিছুক্ষণ পরে দেখলাম যে আরেকটা ফটো আসলো। তো আরেকটা ফটো আসার পরে এটা দেখলাম, এটা দেখতেছি যে তার বিভিন্ন মার্কসগুলো সেখানে আপনার আউট অফ 1300-র মধ্যে সে 1285 পেয়েছে। 1285 দেখে আমি খুশি। আমি শুরুতেই আপনার সৃষ্টিকর্তার পরে কৃতজ্ঞতা জানাচ্ছি রেজাল্টটা দেখে। এই রেজাল্টটা দেখার পরে আর আমার মনে একটা বলা চলে যে একটা আস্থা ফিরে আসছে যে ছেলে বোর্ডে একটা ভালো রেজাল্ট করবে। আর এছাড়া আগে থেকেই ও যখন স্কুলের আপনার এই টেস্ট পরীক্ষা দিয়েছে, টেস্ট পরীক্ষা দেওয়ার পর ওর ক্লাস টিচার এই আফরোজা ম্যাম আমাকে বলল যে আমাদের স্কুলের এই অতীতের ইতিহাসে এটা একটা রেকর্ড, কেউ টেস্ট পরীক্ষায় এত ভালো রেজাল্ট আর কেউ করে নাই। বলে যে আমি না শুধু আমরা সব টিচাররাই একটা সবারই মনে একটা আশা যে ও বোর্ডে একটা ভালো প্লেস করবে। তারপরে আমরা এই পরীক্ষার পরবর্তীতে এই টেস্ট পরীক্ষার পরবর্তীতে আমরা ওকে বিভিন্ন কোচিং সেন্টারে মডেল টেস্টগুলো আমরা অ্যাটেন্ড করিয়েছিলাম। সে মডেল টেস্টের রেজাল্ট দেখে বিভিন্ন জায়গায় সে ফার্স্ট সেকেন্ড হিসেবে থাকতেছে। তখন আমাদের কনফিডেন্সটা আরেকটু লেভেলটা আরেকটু বেড়ে গেল। আমরা আশাবাদী ছিলাম যে সে বোর্ডে একটা ভালো রেজাল্ট করবে। তো গতকালের রেজাল্ট দেখার পর যখন দেখলাম যে 1285, বিভিন্ন স্কুলের রেজাল্ট দেখছি, দেখার পরে 1273, 74, 69 এরকম দেখছি। তখন ভাবলাম যে এটা তো হয়তো চিটাগংয়ের সিটির মধ্যে, এরা বাইরে থেকেও তো কেউ এর থেকে আরও বেশি নাম্বার নিয়ে আসতে পারে। যাই হোক, পরবর্তীতে সন্ধ্যার দিকে যখন কনফার্ম হলাম, স্কুলের টিচারও বললো যে এইটাই চিটাগং বোর্ডে হাইয়েস্ট নাম্বার। তখন অবশ্যই আমি খুশি ছেলের রেজাল্ট দেখে। সৃষ্টিকর্তার কাছে সাথে সাথে আবার কৃতজ্ঞতা প্রকাশ করলাম। এর পরবর্তীতে যখন আস্তে আস্তে রাত গভীর হচ্ছে, স্কুলের পেজে দেখলাম যে রাতের 11:30টার দিকে ওদের স্কুলের পেজে একটা 11:30 বা আরেকটু পরে হবে একটা ওনারা স্কুলের পেজে একটা দিল যে চট্টগ্রাম বোর্ডেও প্রথম, সারা বাংলাদেশেও সম্ভবত সেই প্রথম। তবে এটা আগামীকাল সকালে শতভাগ নিশ্চিত হওয়া যাবে। তারপরে এরপরে আত্মীয় স্বজন থেকে শুরু করে বিভিন্ন জন, আবার বুয়েটের পরিচিত আছে কয়েকজন, ওরা আমি বলছি। তারপরে বুয়েটের কয়েকজন স্টুডেন্ট দেখলাম যে রাত্রিবেলায় তারা লেখালেখি করছে যে এটাই বাংলাদেশে হাইয়েস্ট নাম্বার। আরেকটি বিষয় আমি যোগ করি, এটাই কি এই যাবৎকালের সর্বোচ্চ নাম্বার? এই যাবৎকালের সর্বশ্রেষ্ঠ নাম্বার কিনা আমি সঠিক মেমোরাইজ করতে পারছি না। তবে আমার জানা মতে আরও 2 বছর আগে একটা এসএসসির একটা রেজাল্টে 1280 প্লাস সম্ভবত একটা রেজাল্ট ছিল। এখন আবার কালকে কেউ বলতেছিল না সেটা 1280 নয়, সেটা 1276 বা এরকম কিছু হবে। তবে এই তার মানে হতেও পারে এটা এই যাবৎকালের সর্বোচ্চ। মেবি। এখন ছেলেকে কোন পর্যায়ে আপনি দেখতে চান? আচ্ছা, ছেলেকে কোন পর্যায়ে ওরও আপনার বিভিন্ন জনে প্রশ্ন করার পরে আমি যদিও এই পর্যন্ত কখনো তার থেকে জানতে চাইনি যে বাবা তুমি এই ফিউচারে কি হবে। তবে এই গত 2 দিনের বিভিন্ন জনের মানে কথোপকথনে যেটা জানছি সেটা ও ইঞ্জিনিয়ার হতে চায়। আমি এবং আমার ওয়াইফ ও কি ইঞ্জিনিয়ার হবে না কি হবে সেটার ব্যাপারে আমরা কোনো ইনসিস্ট করব না। যদি ও মনে করে যে সে ইঞ্জিনিয়ার হয়েই একজন মানুষ হতে পারবে, দেশের সেবা করতে পারবে, জনগণের সেবা করতে পারবে, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। সর্বোপরি আমার যেটা চাওয়া সেটা সে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, আপনার শিল্পপতি হোক, যাই হোক কেন পিতা হিসেবে আমি তার কাছে চাইব সে যেন একজন মানুষ হয়, একজন মানবিক মানুষ হয়, দেশের সেবা করে, জনগণের সেবা করে। এতক্ষণ পর্যন্ত তো শুনলাম ছেলে এবং তার বাবার কথা। একটু মা হিসেবে জানতে চাই আসলে ছেলের এই সফলতা শোনার পর আপনি কি করেছিলেন, তখন একটু আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন কিনা? হ্যাঁ, অবশ্যই। কারণ যেটা ওর বাবাও বলছিল, যখন স্কুলের টেস্ট পরীক্ষা হয়, রেজাল্ট হয়,
তো টিচাররা আগেও ওনাদের সাথে আমার যোগাযোগ হয়েছিল, যেহেতু বাবা ব্যস্ত থাকে, আমি অনেক সময় স্কুলে যেতাম বা টিচারদের সাথে ওর পড়ালেখার বিষয়ে কথা বলতাম যে ওর কী আসল বিষয়। তো রেজাল্ট হওয়ার পরে ওর ক্লাস টিচার ছাড়াও আরও কয়েকজন টিচার সবাই ওকে নিয়ে একটা আশাবাদী ছিল যে ও একটা বোর্ডে একটা ভালো পজিশনে যাবে। তো আমিও ওই চেষ্টাটাই করতাম। আমার মনের মধ্যে এই আশাটা স্যাররাই আমাকে জাগায় তুলছে। তারপরে আমিও চেষ্টা করলাম, হ্যাঁ, যেইটুকু দুর্বলতা বা কমতি আছে আমি চাই ওইটুকু ওভারকাম করে ছেলেকে আরেকটু ভালো করে তৈরি করা। এই ছোটোখাটো ভুল ত্রুটি যেগুলোর জন্য, হ্যাঁ, ছোটোখাটো ভুলের জন্যই তো পিছিয়ে যায় অনেক বাচ্চাই। ভালো তো করে সবাই পড়ালেখা করে, কিন্তু ছোটোখাটো ভুলের জন্য পিছিয়ে যায়। তো ওই দুর্বলতাগুলো ওভারকাম করার চেষ্টা করলাম। আবার এটার জন্যই আমি আবার কয়েকটা কোচিংয়ে মডেল টেস্ট অংশগ্রহণ করাই ছেলেকে। তো কয়েকটা কোচিং সেন্টার মডেল টেস্টে অংশগ্রহণ করার পরে দেখলাম যে মানে অ্যাভারেজে ওর রেজাল্টটা একটা ভালো পজিশনে আসছে। আশাটা আমার মধ্যে যেন আরও বেশি জেগে উঠছে যে না, আসলেই তো সে তাহলে বোর্ডে একটা ভালো পজিশনে যাবে। তো যেই মতো মানে ওই আশাটা মনের মধ্যে ছিল। তো রেজাল্ট পেয়ে যে একদম ফার্স্ট হবে বা সেকেন্ড হবে, আমি এরকমভাবে কয়েকজন আমাকে জিজ্ঞেসও করেছে যে আপনি কি চান আপনার ছেলে ফার্স্ট হোক? আমি না, এরকমভাবে আমাকে নির্দিষ্ট করে ফার্স্ট হোক আমার ছেলে এরকমভাবে আমি চাই না। কারণ ও কতটুকু লিখছে, কতটুকু পাবে সম্পূর্ণ উপরওয়ালা জানে, আর ও খাতায় পরীক্ষা দিচ্ছে ও জানবে। আর রেজাল্ট হওয়ার পরে বাকিটুকু আমি বলতে পারবো। তবে ওর একটা পজিশন ভালো জায়গায় যাবে, এটা আমার আশা আছে আমার মনের মধ্যে। তো যাই হোক, আপনি কিভাবে গাইড করেছিলেন নাকি ছেলেকে, যেটা তার বাবা বলছিলেন যে সব কিছু আপনিই নাকি তার দেখাশোনাটা অনেক বেশি? সেটাই তো, কারণ একটা মা তার সন্তানের দুর্বলতা খুঁটিনাটি, সে কিসে ভালো, কিসে খুশি, কিভাবে জিনিসটা করলে তার ভালো লাগবে, এটা একটা যে কোনো মাই তার সন্তানের এই জিনিসটা বোঝে ভালো। তো আমি চাইতাম যেন অনেক সময় একটা পড়তে বসলে অনেক বাচ্চাই কিন্তু সব সময় কিন্তু পড়তে ভাল লাগে না। হ্যাঁ, ও যখন বলতেছে যে মা আমার এখন পড়তে ভাল লাগে না, আমি পড়বো না, আমি কিন্তু ছেলেকে না এখন তোমাকে পড়তে হবে এরকম আমি কোনো জোরাজুরি করি না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার যখন ভাল লাগে তখন বলবা, তুমি কি টিভি দেখতে চাও না ঘুমাতে চাও বা খেলতে চাও, তোমার যেটা করতে ইচ্ছা করে এখন করো, সমস্যা নেই, কিন্তু তুমি কিন্তু এটার পরেই পড়াটা কমপ্লিট করবা, আমাকে দিবা। এটা ছিল, এটা একটা ছিল, পয়েন্ট ছিল আমার। তো আবার এইটা জিনিসটা আমি যদি ওর এটা মেনে নেই, আবার দেখতাম ঠিকই সে ওই কাজটা সেরে আমার পড়াটা সে আমাকে দিত যে মা আমি নাও কমপ্লিট করছি, এই পড়াটা আমার কমপ্লিট হয়েছে, এই জিনিসটা আমাকে দিত সে একদম ছোটোবেলা থেকে। অনেক বাবা মায়েরা কিংবা মায়েরাই জানতে চায় তাদের সন্তানের সফলতার ক্ষেত্রে কী করা যায়, কী করা না যায়। অনেকে ছেলে নাকি মোবাইলে আসক্ত কিংবা খেলাধুলায় আসক্ত। আমার ছেলেও মোবাইলে আসক্ত। সেই ক্ষেত্রে আপনি কী বলবেন? এটাই তো আমি বললাম যে ও যখন চাইতো যে আমি একটু মোবাইল দেখব, আমি হ্যাঁ একটু একবারে বললেই যে আমি দিয়ে দিতাম তা না, হ্যাঁ দেখো কিন্তু লিমিট সময় দেখবা, এরপরে তুমি এটা রেখে দিবা, আমাকে দিয়ে দিবা মোবাইলটা। আমার মোবাইলটাই ইউজ করতো গেম খেলার জন্য। তো ওই টাইমটা আমি বেঁধে দিতাম, এই সময়ের পরে তুমি আমাকে দিয়ে দিবা, এই আর কি। তার মানে শুধু পড়ালেখা করলেই হবে না, বিনোদনেরও দরকার। হ্যাঁ অবশ্যই বিনোদনেরও দরকার আছে। তারপরে ওর পাশাপাশি কিছু অ্যাক্টিভিটিসও করতো, যেমন বিভিন্ন জায়গায় আপনার রচনা প্রতিযোগিতায়, স্পেলিং বি, ড্রয়িং, এসবেতে সে অংশগ্রহণ করতো। এবং এসব জায়গায় অংশগ্রহণ করে সুন্দর লেখা, এগুলোতে বিভিন্ন সময় প্রাইজ নিয়ে আসতো। সব সময় একটা না একটা সে প্রাইজ নিয়ে আসতো। সৃষ্টিকর্তার উপরে সমর্পণ করে নিজেকে কন্ট্রোল করতে হবে এবং ঠান্ডা মাথায় সব কিছু ট্যাকেল দেওয়ার অভ্যাস করতে হবে। এটা পড়ালেখা হোক বা বাইরের যে কোনো জগতের যে কোনো কিছুই হোক, এটা নিজেকে কন্ট্রোলিংটা নিজের মধ্যে রাখতে হবে। ভর্তি পরীক্ষা হয়, রেজাল্ট হলো, আমরা আগে থেকেই আশাবাদী ছিলাম কলেজে এটা ওর হবে। দেখা গেল যে হয়তো অল্প কিছু নাম্বারের জন্য সে আসেনি, 1 নাম্বার বা আধা নাম্বারের জন্য। তখন সাময়িকভাবে আমাদেরও খারাপ লেগেছিল। হ্যাঁ, আমি বলবো যে আমারই ব্যক্তিগতভাবে আমারই খারাপ লেগেছিল যে আমার ছেলে কলেজে এটা আসলো না। পরবর্তীতে পরের দিন নাসিরাবাদ গভর্নমেন্টের রেজাল্ট হলো, দেখলাম যে ওখানে আসছে। আসার পরে ওখানে ভর্তি করালাম। হ্যাঁ, এই শুরুর দিকে আমি ভাবতাম যে নাসিরাবাদে আসছে, কলেজে এটা আসলো না। কিন্তু বলে না একটা কথা যে সৃষ্টিকর্তা যা করেন হয়তো ভালোর জন্যই করেন।
এখন এই রেজাল্টটা দেখে মনে হচ্ছে যেন এটা আমাদের জন্য সাপে বড়ি হয়েছে। হ্যাঁ, কলেজে এটে না হয় ও যে ইয়েতে আসলো, নাসিরাবাদ গভর্নমেন্টে আসলো, নাসিরাবাদ গভর্নমেন্টের টিচারদের যে আন্তরিকতা, হ্যাঁ, ওনাদের যেই উপদেশ, ওনাদের যে সাহায্য, সেই কারণে আমার ছেলে ভালো একটা রেজাল্ট করেছে। আচ্ছা, শুরুতে আমরা যখন ওনাকে একে ইয়েতে ভর্তি করাই নাসিরাবাদ গভর্নমেন্টে, তখনকার হেডমাস্টার ছিলেন হলো মিস্টার ফরিদি স্যার, পুরো নামটা আমার মনে নেই। ফরিদি স্যারের আমরা যখন ওদেরকে স্কুলে নিয়ে যেতাম সকালবেলা 6:30টার দিকে, 7:30টার দিকে, দেখতাম যে স্যার স্কুলে প্রেজেন্ট, হ্যাঁ প্রেজেন্ট। তারপরে স্যারের, হ্যাঁ নাসিরাবাদ স্কুলে স্যারের যে বডি ল্যাঙ্গুয়েজ, স্যারের সাথে আমরা কয়েকবার কথাও বলেছি, স্যারের কথা শুনে, ওনার এই কথাবার্তা দেখে আমরা ইমপ্রেসড হয়েছিলাম। যে আমরা ধারণা করেছিলাম যে উনি যদি নাসিরাবাদ স্কুলে 2-3টা বছর যদি উনি কন্টিনিউ করেন, এই স্কুলের অবশ্যই উন্নতি হবে, এই স্কুলের ছেলেরা অবশ্যই ভালো রেজাল্ট করবে। পরবর্তীতে স্যার ছিলেন মনে হয় 3 বছরের মতো ছিলেন, এরপরে স্যারে আবার ট্রান্সফার হয়তো ওনার প্রমোশন হল, উনি শিক্ষা বোর্ডে চলে গেছেন। যাই হোক, উনি চলে গেলেন, পরবর্তীতে হেডমাস্টার আসলেন। এখনকার বর্তমান যিনি হেডমাস্টার, এই যে আব্দুর রহমান স্যার, উনিও ভালো। উনি এসে মনে হচ্ছে যেন সেই ফরিদি স্যারের ধারাবাহিকতাটা ওনারা ব্রেক করেন নাই, ওনারা ধারাবাহিকতা ধরে রেখেই স্কুলটাকে অ্যাডভান্সে নিয়ে আসছেন। আমি সেই ক্ষেত্রে আমি অবশ্যই ফরিদি স্যারকে তো ধন্যবাদ জানাবই, কৃতজ্ঞতা জ্ঞাপন তো করবই। বর্তমান যিনি হেডমাস্টার আছেন আব্দুর রহমান স্যার, ওনার প্রতিও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, হ্যাঁ, এবং স্যারের সুস্বাস্থ্য কামনা করছি, ওনার উত্তরোত্তর সমৃদ্ধিও কামনা করছি, যাতে উনি ওনার মাধ্যমে এই নাসিরাবাদ স্কুলটা এবার যে রেজাল্ট করলো, এই রেজাল্টটা যাতে ভবিষ্যতেও করতে পারে। হ্যাঁ, ওনাদের সেই চেষ্টা, সেই ওনাদের বলবো যে ওনাদের থেকে সেই প্রত্যাশা আমরা কামনা করছি। ঠিক আছে, ধন্যবাদ।